ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে কেন এসেছে একটু এই বিষয়টা আপনাদেরকে আগে ক্লিয়ার করে নেওয়া দরকার। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার যে অধিকার আপনাকে দেওয়া হচ্ছে না, আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার অধিকার যাতে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় সেই লড়াই নিয়োজিত আছে। সেই লড়াইয়ের জন্য, সেই লড়াই থাকার জন্য আমরা এই জঙ্গিপুর থেকে পার্লামেন্টের ইলেকশনে যাতে পার্লামেন্টে এক জনগণের জনপ্রতিনিধিকে পাঠাতে পারি, এত প্রায় 16-17 লক্ষ মানুষের মধ্যে আপনাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের মানুষ জনাব শাহজাহান বিশ্বাস সাহেবের হাতে আমরা দায়িত্বভার তুলে দিয়েছি। কারণটা কি? আমরা দেখলাম জনাব শাহজাহান বিশ্বাস সাহেবের পাস্ট রেকর্ড কি আছে। তিনি একদিকে যেমন ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী, সাথে সাথে তিনি শিক্ষানুরাগী মানুষ। শিক্ষার আন্দোলনও কিন্তু শুধু মুর্শিদাবাদ জঙ্গিপুর নয়, এরও বাইরে তিনি শিক্ষার আন্দোলন ছড়িয়ে দিচ্ছেন। সাথে সাথে তিনি সমাজসেবী মানুষ। দুঃখ লাগে বলতে, মানে বলতে দ্বিধাবোধ করছি না, আমরা যাদের হয়ে মারামারি করছি, যাদের হয়ে মাথা ফাটাচ্ছি, যাদের হয়ে লাশ হয়ে বাড়ি যাচ্ছি বা যাদের হয়ে জেল খাচ্ছি, সবার শেষে যাদের জন্য এত কিছু করলাম সেই আমার পকেট কাটার জন্য হই হই করছে। আর আমরা এমন একটা ব্যক্তিকে আপনাদের সামনে দাঁড় করাচ্ছি, আপনারা যদি 7ই মে আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান, বিগত দিনে যেমন নিজের গাঁটের টাকা খরচ করে মানুষের পাশে ছিল, সাথে সাথে আপনাদের বাজেটে আপনাদের লোকসভা কেন্দ্রে যে টাকা পাওনা আছে সেটা নিয়ে এসে মানুষের স্বার্থে খরচ করবে, এই দায়িত্ব আমরা নিতে পারি। সেই জন্যই আমরা একটা মানুষকে এত মানুষের মধ্যে থেকে বেছে নিয়েছি। কয়েকটা বিষয় না বললে নয়, আপনাদের কাছে ক্লিয়ার করা দরকার। প্রথমত, জোট নিয়ে আপনাদের একটু যদি কারো কনফিউশন থাকে একটু ক্লিয়ার করে দিতে চাই। তার আগে বলবো, এই জঙ্গিপুরের মানুষ, এই মুর্শিদাবাদের মানুষ ইতিপূর্বে 17 বার ভোট দিয়েছি। আমরা পার্লামেন্টে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, স্বনামধন্য ব্যক্তিরাও পার্লামেন্টে গিয়েছে বা অনেকে গিয়ে পেছন সিটে বসে ঘুমিয়েছে, এরকমও মানুষকে পাঠিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এই 17 বার পাঠিয়ে আমার এখনো গঙ্গা ভাঙন রোধের জন্য স্থায়ী পরিকল্পনা নিতে পারেনি তারা। যখন আমি আমার লোককে পাঠাতে চাইছি, যখন আমি নিজে যেতে চাইছি পার্লামেন্টের মধ্যে, আমি আমার সমস্যার কথা বলবো, আমার পরিযায়ী ভাইয়ের কথা বলবো, আমার বিড়ি শ্রমিকের কথা বলবো, আমার গঙ্গা ভাঙন রোধের কথা বলবো, তখনই অন্যের কষ্ট হচ্ছে, অন্যের বুক ফাটছে। আমরা চেয়েছিলাম সারা রাজ্য থেকে জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মানুষের মধ্যে বিভেদ লাগাচ্ছে, হানাহানি করছে, সিএর ভয় দেখাচ্ছে, এনআরসির ভয় দেখাচ্ছে, এদেরকে সহজেই হারাবো। সেই জন্যই লেফট ফ্রন্ট আর কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে 42টা সিটে বিজেপিকে হারিয়ে ঘরে পাঠাবো এবং তৃণমূলকে পরাস্ত করবো ভেবেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সোর্সের মধ্যে ভূত ঢুকে বসে আছে। আমি অন ক্যামেরা অন স্টেজ বলছি, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় লেফট ফ্রন্ট করছে, রাতের অন্ধকারে সেই তৃণমূল হয়ে যাচ্ছে, সেই বিজেপি, সেই আরএসএস হয়ে যাচ্ছে। সেই জন্য তারা কি করলো? অচ্ছুত আইএসএফ তো গঙ্গা ভাঙনের কথা বলবে, আইএসএফ পার্লামেন্টে গেলে খেটে মানুষের কথা বলবে, আইএসএফ পার্লামেন্টে গেলে কৃষকের কথা বলবে, আইএসএফ পার্লামেন্টে গেলে এই মুর্শিদাবাদ জঙ্গিপুরের মানুষের এখানে যাতে কলকারখানা তৈরি হয় এই আওয়াজ তুলবে, রুজি রুটির কথা বলবে। মানুষের পকেটে যদি টাকা থাকে, রাজনৈতিক নেতারা টাকা দিয়ে আর কিনতে পারবে ভোট? সঠিক জায়গায় ভোট যাবে, ওরা পরাস্ত হবে। হেন তেন প্রকারে জোট করা যাবে না। আমরা 20টা বলেছিলাম, কমিয়ে কমিয়ে 7 এসে উপর দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপরেও তারা জোট করলো না কেন বুঝতে পারছেন? আপনাদের এখানে বহরমপুর মুর্শিদাবাদের এক বড় নেতা নিজেকে দাবি করে, আমি এখান থেকে চ্যালেঞ্জ করেছি উনাকে। উনি তো এখন ভোটের সময়
মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কখনো মুসলিম সাজছে, কখনো হিন্দু সাজছে। দুঃখের বিষয়, মানুষের বন্ধু সাজতে দেখতে পেলাম না একবারও তাকে। মানুষের যদি বন্ধু সাজতো, ধার্মিক হতে হতো না, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মাথায় টুপি আর হাজি রুমাল চড়াতে লাগতো না। মানুষের বন্ধু না, শুধু মানুষের ভোট লুট করেছে 25 বছর ধরে। প্রমাণ হিসাবে বলছি, অনেক বড় বড় কথা ডায়লগ দিচ্ছে, সেই বহরমপুরের নেতাকে কোশ্চেন করবেন, সময় আপনাদের সামনে এলে স্বাধীনতা বজায় রেখে বলবেন যে এত বছর হয়ে গেল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে শাহজাহান সাহেব জায়গা দিয়েছিলেন প্রথম শুরুতে, তারপরে যে জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল, এই সমাধানের জন্য তোমার কি ভূমিকা ছিল? আর বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফুল ফ্লেজের ইউনিভার্সিটি হলো না কেন? 10 বছর তুমি যখন 25 বছরের এমপি, 10 বছর তো মনমোহন সিং সময়ে তুমি এমপি ছিলে, কি উন্নয়ন করেছো? 10 বছরের মনমোহন সিং সাহেবের পিরিয়ড ছিল না ভাই? উনি তো মুর্শিদাবাদের নেতা, মুর্শিদাবাদের শেষ কথা বলে। সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা ফুল ফ্লেজের আনলো না কেন? এই প্রশ্ন করবেন না বহরমপুরের বড় নেতাকে? তাদের ভাষায় বড় নেতা। আপনারা কি একবারের জন্য প্রশ্ন করবেন না? মুর্শিদাবাদে 78 লক্ষ মতো মানুষ বসবাস করে। একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন সেন্ট্রালের, তাকে এমস বলা হয়, কেন করেন? এই রায়গঞ্জ থেকে এমস উঠে কল্যাণীতে গেছে, আপনারা জানেন তো? প্রজেক্টটা কত জানেন? 830 কোটি টাকা সম্ভবত। এত হাজার কোটি টাকার প্রজেক্ট, এখন কোশ্চেন করলে বলবে এখন তো নাকি বিজেপি আছে ওই জন্য করেনি। বাদ দেন 10 বছরের বিজেপিকে, বিগত 10 বছরে তো আপনাদের সরকার ছিল। বহরমপুরের তাজা নেতাকে কোশ্চেন করা দরকার নয়, বলুন। শুধু তোমাদের বোকা বানিয়ে গিয়েছে তারা। আজকে কি অচ্ছুত বলছে আইএসএফ কে? কারণ আইএসএফ আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে। তারাপুরের বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটাল তৈরি হওয়ার কথা ছিল, এখনো সম্পূর্ণ হলো না কেন? শাহজাহান সাহেব যে আওয়াজ তুলবে, ওনারা আওয়াজ তুলেনি। বিদায়ী এমপি যিনি ছিলেন, তিনি আওয়াজ তুলেননি। তিনি কটা কোশ্চেন করেছেন, কটা ডিবেটে অংশগ্রহণ করেছেন, খুঁজে পাওয়া যাবে না। বিধানসভা টিভি নাই, ঠিক কথা, পার্লামেন্ট টিভি আছে তো, তার ডেটাগুলো তো মার্কেটে ছাড়ুক, তাহলে বুঝতে পারবো জঙ্গিপুর সহ রাজ্যের মানুষের কটা দাবি পার্লামেন্টে তুলেছে। দেখবেন কি করেছে, খোঁজ নিলে দেখা যাবে। পেছন দিকে সিটে বসেছিল। আর খোঁজ নিলে কি দেখা যাবে বলুন তো? সিএ দেখছেন না, ফুলপুরা শরীফে একটা দেয়ালে, যদিও দেয়াল লেখার লোক ছিল না, পুলিশকে সাথে নিয়ে দেয়াল লিখতে হচ্ছিল, ভয় এত। কিন্তু মারামারি হানাহানির পক্ষে থাকে না মানুষ, কিন্তু সেখানে আমি দেখে খুব হাসি লেগেছিল। দেয়াল লিখেছে সিএ এর বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। আমাদের ওখানে কল্যাণ ব্যানার্জি তৃণমূলে দাঁড়িয়েছে, তো সিএ এর বিরুদ্ধে ভোট দেবো। ঠিক কথা, 2019-এও তো সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছি আমরা ভাই, অনেকে দিয়েছি। 2021-এ সিএ এর বিরুদ্ধে ভোট দিলাম, নিট ফল কি হলো? 0। সিএ এর বিরুদ্ধে ভোট দান আমরা দিলাম, আমরা দিয়ে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। পার্লামেন্টে যখন সিএ নিয়ে ভোটাভুটি হবে, সেই সময় আমাদের পক্ষ থেকে যারা সিএ এর বিরুদ্ধে ভোট দেবে, তিনি ভোট দিয়েছিলেন তো? আপনাদের এখানে বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, মমতা ব্যানার্জি তাকে খুশি করে আবার প্রার্থী করলে এই জন্যই যে আরএসএস এর কথা শুনে, বিজেপির কথা শুনে সিএ এর বিরুদ্ধে তিনি ভোট দেননি। তাকে কি আর ভোট দেওয়া যাবে? আগামী দিনে যদি বলে মন্দিরের সম্পত্তি সরকার নিয়ে নেবে, মসজিদের সম্পত্তি সরকার নিয়ে নেবে, সিএ করে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, কৃষকদের বিরুদ্ধে বিল পাস হবে, শ্রমিকদের বিরুদ্ধে বিল পাস হবে, এক কথায় জনবিরোধী বিল পাস হবে, তাকে যদি আবার নতুন করে ভোটে পাঠায়, ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, সে কি জনবিরোধী নীতির বিরুদ্ধে ভোট দেবে? না ঠিক এই ধরনের বিজেপি বা আরএসএস এর কথাই সিএ এর বিরুদ্ধে যেমন ভোট দেয়নি, ঠিক ওই ভোট দান থেকে বিরত থাকবে? ভাই আপনারাই বলুন, কি করবে? চুপচাপ থেকে যাবে, ভোট দেবে না। তাই সময় এসেছে আপনাদের ঐক্যবদ্ধ হন, তৎকালীন মিটিংটা রাখা। তারপরেও যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদেরকে আমি বলবো, শুধুমাত্র সমর্থক ভোটার হয়ে থাকলে আমরা এখান থেকে তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না। আপনারা যদি আমাদের সাথ দেন,
আপনারাও যদি দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠেন, আপনারা যদি চান জঙ্গিপুরে আপামার মানুষের ডেভেলপমেন্ট হোক, গঙ্গা ভাঙন থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকের সমস্যা সমাধান থেকে শুরু করে উন্নত মানের হসপিটাল থেকে শুরু করে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এক কথায় জঙ্গিপুরবাসীর আর্থসামাজিক জীবনের উন্নয়ন হোক, তাহলে আপনাদেরকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন এই হাজার হাজার মানুষকে দায়িত্ব নিয়ে এক একজনকে 10 জন করে কনভিন্স করাবো, মোটিভেট করাবো, আগামী 7ই মে খাম চিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষকে বোঝাবো, এই দায়িত্ব তুলে নিতে হবে। পারবেন ভাই? পারবেন? যারা উপস্থিত হয়েছেন 10 জন করে বুঝাতে পারবেন? আপনারা যারা উপস্থিত হয়েছেন এই হাজার হাজার মানুষ যদি 10 জন করে দায়িত্ব নাই আইএসএফ এর পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করে, আর আপনাদের বলছি আমরা নিশ্চিতভাবে এখান থেকে জিতে পার্লামেন্টে যাব, আর আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে নিজের কথা ভাববে না, নিজের রুজিরুটির কথা তো যা চলছে চলবে, রুজিরুটির কথা তো প্রশ্ন, ব্যবসা বাণিজ্য আছে, ওখান থেকে কাটিং এর কথাও ভাববে না, 10%, 15%, 30% কাটমানির কথা ভাববে না, যে নিজের পকেটের টাকা দিয়ে অন্যের মেয়ের বিয়ে সহযোগিতা করে, অন্যের ছেলের পড়া সহযোগিতা করে, যে সমাজ যদি আমরা পাঠাতে পারি, বরঞ্চ তার লড়াইটা থাকবে। 1 বছরে 5 কোটি টাকা এমএলএ ফান্ডে আসে, 5 বছরে 25 কোটি টাকা আসে, আরো বেশি লড়াই করে যাতে জঙ্গিপুর বাসের জন্য আরো বেশি ফান্ড নিয়ে এসে ডেভেলপ করা যায়, সেই লড়াই থাকবে। আপনারা 10 জন করে বোঝান, এখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন, আপনারা দায়িত্ব নেবেন কি 10 জন করে বোঝাবো, তাহলে ভোটটা কত বাড়ছে। এমনি মানুষ প্রস্তুত আছে, সাধারণ মানুষ অল্টারনেটিভ খুঁজছে, সব চেক করে নিয়েছে, সব দেখা হয়ে গিয়েছে, সবাইকে বিশ্বাস করেছে, সবাই ডুবিয়েছে কম বেশি, কেউ কম কেউ বেশি কিন্তু ডুবিয়েছে। এবারে প্রতীকটা আপনার প্রতীক, এই প্রতীকটা ভরসার প্রতীক, খাম প্রতীকটা আশ্বাসের প্রতীক, খাম প্রতীকটা আস্থার প্রতীক। তাই আপনাদের বলবো আসুন এই আস্থাকে আরো শক্ত করে ধরুন। এই আপনারা আমাদের হাতে হাত মিলালে যে লড়াই আমরা করছি, আমি পশ্চিমবাংলার বিধানসভাতে ভাঙড়ের বিধায়ক হয়েও এই গঙ্গা ভাঙন থেকে শুরু করে এখানকার বিড়ি শ্রমিকদের হয়ে সওয়াল করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের হয়ে যেভাবে সওয়াল করছি, আপনারা যদি দেশের পার্লামেন্টের মধ্যে দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারেন, তাহলে একইভাবে আওয়াজ পশ্চিমবাংলার আইনসভায় যেমন উঠবে, দেশের আইনসভাতেও একইভাবে উঠবে, সরকার করতে বাধ্য হবে। আপনারা শুনলে অবাক হবেন। এর আগে একটা বক্তা বলছিল, আমার মনে আসছে না, এই কলকারখানার কথা। আমি রাজ্য সরকারকে বলেছিলাম কেন আমাদের ছেলেরা কাজে যাবে ভিন্ন রাজ্যে, কাজে গিয়ে লাশ হয়ে কেন ফিরে আসবে। বিভিন্ন সময় নামাজের আজানের আগে বা পরে কি অংশ হচ্ছে, অমুকের ছেলে মারা গিয়েছে বা অমুক মারা গিয়েছে, অমুক জায়গায় কাজে গিয়েছিল, অমুক সময় জানাজার হবে। হচ্ছে না ভাই? কাজে গিয়েছে, কেউ ম্যান হলে ঢুকে, কেউ ছাদ থেকে পড়ে, বিভিন্ন ভাবে, আবার কোনো সময় ভাষাগত কারণে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। সেই আপনার আফরাজুল থেকে শুরু করে বাঁকুড়ার ভাই থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমাদের অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। আমি রাজ্য সরকারকে বলেছিলাম, আমি এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার, অ্যাসেম্বলি কমিটি একটা আছে, অ্যাসেম্বলি একটা স্ট্যান্ডিং কমিটি আছে, সেখানে আমি বলেছিলাম আমাদের যে সমস্ত রাজ্যে যেগুলো ফেমাস আছে তার ইন্ডাস্ট্রি তৈরি করা হোক। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বাংলায় আছে, কে বললো নেই? তারপরেও বলতে নাকি রাজ্য সরকার টাকা নাই। আমি রাজ্য সরকারকে বলেছিলাম 51% টাকা রাজ্য সরকারের হাতে রাখুক, 49% শেয়ার সাধারণ মানুষের হাতে ছড়িয়ে পিছিয়ে আসে, সাধারণ মানুষের হাতে দিয়ে দেওয়া হোক। এই আপনার মালদা মুর্শিদাবাদের কথা যদি বলি, এখানে বেশি কি পাওয়া যায় ভাই? আমলিচু তো, এটা আওয়াজ দেবেন ভাই, ভালো লাগবে শুনতে। কি পাওয়া যায়? আম আর লিচু। আমরা দোকানে এই গরমকাল পড়ছে, রমজান মাস কেটে গিয়েছে, বা গরমকালের সময় তেষ্টা লাগলে গরম হলে কি করি, আগে ছুটে গিয়ে কিনি মাজানি, বিভিন্ন কোম্পানির লিচুর খেনে খাই, তো সেটা সব বিদেশি কোম্পানির ম্যাক্সিমাম। তারা আমাদের দেশে ব্যবসা করছে,
লাভ নিচ্ছে, চলে যাচ্ছে। আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমাদের পশ্চিম বাংলাতে মালদা মুর্শিদাবাদে আমরাও জুস জ্যাম জেলির ফ্যাক্টরি এস্টাবলিশ করব। এতে করলে কি হবে, এখানে আমাদের ছেলেদের কাজ হবে এবং রাজস্ব আসবে, আমাদের ছেলেদের হাতে কাজ পাবে, আমাদের ছেলেরা এখানে তাদের পরিবার পরিজন পেলে সুখে শান্তিতে থাকবে। কিন্তু কর্ণপাত করেনি। এই আওয়াজটা দিল্লিতে পৌঁছাতে হবে, এই আওয়াজটা দিল্লিতে পৌঁছাতে হবে। যখন রাজ্যতে আওয়াজ উঠবে, দিল্লিতে আওয়াজ উঠবে, তখন নড়ে চড়ে বসবে। শুধু এটা নয়, আমি বলেছিলাম কি শেয়ার 49% সাধারণ মানুষের হাতে থাকবে। মানে 100 টাকা যদি একটা ইন্ডাস্ট্রির হয়, তার 49 টাকা সাধারণ মানুষরা দেবে, 51 টাকা সরকার দেবে। কেন 51 টাকা দেবে? সরকারের হাতে কন্ট্রোলটা থাকলে দুর্নীতি কম হবে। যদিও সরকার এখন টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, একাধিক নেতারা জেলে আছে, আর বেশ কিছুকে সিবিআই ইডি মিস কলে মেরে রেখেছে। সে বিষয়টা বলবো পরে, ভোটের পরে যাবে, ভোট দিলেও চলে যাবে। যেটা বলছিলাম 49%, ধরুন আপনার এখানে একটা জঙ্গিপুরে একটা বড় জ্যাম জেলি বা মাজা বা ওই ধরনের একটা কারখানা তৈরি হচ্ছে। 2000 ছেলে কাজ করবে, বড় যদি হয় 2000 ছেলের এখানে কাজ পেল, 2000 পরিবার বাঁচলো। ইভেন আপনাকেও একটা চান্স দেওয়া হচ্ছে, আপনি এই কারখানা হচ্ছে, আপনি ওখানে একটা শেয়ার কিনতে পারবেন। আমি অপশন বলেছিলাম যে 5000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত শেয়ার একটা হেডে, একটা মাথায়, একটা ভোটার কার্ডে একজনই কিনতে পারবে। স্বাভাবিকভাবে এখানে যদি একটা কারখানা হয়, যদি শেয়ার ছাড়ে শাহজাহান সাহেব একা সব শেয়ারই কিনে নেবে, তাহলে আমরা কোথায় যাব? শাহজাহান সাহেবের কথাও মাথায় রাখবো আমরা, আর যারা চটে বসে আছেন তাদের কথা আমরা মাথায় রেখে কি বলেছিলাম 5000 থেকে শেয়ারের দাম শুরু হবে 5 লাখ পর্যন্ত। শাহজাহান সাহেবের ইচ্ছা হলে তিনি 5 লাখের কিনবে একটা ভোটার কার্ড দিয়ে, আর আপনার ইচ্ছা হলে আপনি 5,000-এর কিনতে পারেন, 50,000-এরও কিনতে পারেন, 5 লাখেরও কিনতে পারেন। তাহলে কি হলো, সবাই ওই কারখানার ওই ইন্ডাস্ট্রির একটা অংশ হলেন। এবার আপনি কাজে যাচ্ছেন, আপনি কাজ করছেন, আপনি মাইনে পাচ্ছেন, আপনার পরিবারের একজন কেউ নাইট গার্ডে আছে, সেও কিন্তু কাজে আর ফাঁকি মারবে না। কেন ফাঁকি মারবে না? খোঁজ নিলে দেখা যাবে সেও একটা 5000 টাকা দিয়ে শেয়ার কিনেছে। তাহলে সে দায়িত্বশীল, ওটা ওর কারখানা, আমার আপনার কারখানা ওটা হয়ে গেল। ফাঁকিবাজি হবে না, আমার যে টাকার ইনকাম হবে একটা অংশ আমি পাবো। 49% সাধারণ মানুষ শেয়ার পাবে, লাভ পাবে, আর 51% লাভটা কে পাবে? সরকার পাবে। এই অপদার্থ মমতা ব্যানার্জি সরকার, এই পিসি ভাইপোর সরকার আমাদের মুর্শিদাবাদবাসীকে, আমাদের রাজ্যের মানুষের জন্য এই কাজ করবে না। কোথায় তোলা কত উঠবে, কোথা থেকে বালি কত চুরি করা যাবে, কোথা থেকে গরু কত পাচার করা যাবে, এই কাজে ব্যস্ত আছে। তাই আমরা এদের যোগ্য জবাব কখন? ভোটের মাধ্যমে। 7ই মে আসছে, যদি আপনাদের পরিবর্তন চান, 17 বার ভোট দিয়ে পাঠিয়েছি, সমস্যার সমাধান তো দূরের কথা, আমাদের অভাব অভিযোগের কথা ঠিক জায়গায় পৌঁছায়নি। এই 18 বার ভোটের মাথায় এসছেন। আপনার দাদু ভোট দিয়েছিল, আপনার বাবা ভোট দিয়েছিল, এখন আমি আপনি ভোট দিচ্ছি। এখন সময় এসেছে আমাদেরকে আর ওই কে এসে যাবে আটকানো, কে হেরে যাবে ওকে জিতাতে হবে, ওকে হারাতে হবে, এ হিসাব কষার সময় এখন আমাদের নেই। আমাদেরকে আমাদের লোক পাঠিয়ে আমাদের কণ্ঠ পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে। সেই জন্য দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে। 7 তারিখ, আগামী মাসের 7 তারিখে সকাল সকাল যাবেন, চুপচাপ গিয়ে খাম চিহ্নে ভোট দেবেন। আপনি শুধু নয়, আপনি আরো 10 জনকে যাতে খাম চিহ্নে ভোট দেয়, তার জন্য আপনি ক্যাম্পেনারের ভূমিকা পালন করবেন। হবে কি তো ভাই? হবে তো? অনেকে অনেক কথা বলবে ভাই, তাদের কথাই গিয়ে লাভ নাই। অনেক শুনেছি ভাই, আপনারা বলুন না কাকে টেস্ট করেননি? কংগ্রেস অনেক ভোট দেওয়া হয়েছে, তো কি করেছে? একটা উন্নত মানের হসপিটাল দিয়েছে মুর্শিদাবাদবাসীকে, 78 লক্ষ কম করে মানুষ বসবাস করে, হয়নি। সিপিএম, সেটাও দেখলাম। এখন বর্তমান শাসকে কে আছে সেটাও দেখলাম। উপকার তো এরা দুজন থেকেও এ ভয়ঙ্কর উপকার করলো খলিলুর রহমান সাহেব। সিএ এর বিল পাস হচ্ছিল, একাই বাপের ম্যাটার মতো দাঁড়িয়ে তো প্রতিবাদটা করতে পারতো। মমতা ব্যানার্জি পেছন দিক থেকে টিউনিং করে রেখে দিয়েছে। দেখবেন আপনাদের বাচ্চারা যখন খেলে, বাচ্চাদের দেবেন, বাড়িতে দেবেন, অনেক সময় পুতুল থাকে জানেন তো, এর পেছন দিক থেকে চাবি ঘোরায়, ছেড়ে দিলে লাফাবে, আবার বন্ধ হয়ে যাবে, আবার ধরে চাবি ঘুরাবে, ছাড়বে, করবে। আমি ব্যক্তিগত ভাবে খলিলুর রহমানের সাথে আমার লড়াই নেই,
মমতা ব্যানার্জির সাথে আমার ব্যক্তিগত লড়াই নয়, কিন্তু মমতা ব্যানার্জির চাবি দিয়ে আছে খালিদুর রহমানদের পেছনে, যতটুকু ঘুরাবে অতটুকুই ঘুরবে, এর থেকে বেশি এরা ঘুরবে না। সুতরাং আমরা শাহজাহান সাহেবের পেছনে কোনো চাবি দিয়ে রাখবো না। শাহজাহান সাহেব খোলা থাকবে, মানুষের জন্য বলার জন্য রাজনীতির ময়দানে এসেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা পারবে লড়াই করবে, আমরা পর্যন্ত সাথ দেব। এবার আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা তাকে কোন জায়গায় পাঠাবেন কি পাঠাবেন না, আপনাদের উপর নির্ভর করছে। রাতের অন্ধকারে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে ভোট আমরা নেবো না ভাই। তাহলে কি হবে বলুন তো? ইনভেস্ট করা হচ্ছে। ইনভেস্ট করা মানে পরে সেটাকে আবার সুদে আসলে তুলে নেবে। অন্যের পাল্লায় পড়ে যদি রাতের অন্ধকারে টাকা দিয়ে, টাকা কিন্তু ছাড়বেন না আপনারা। কি বললাম? টাকা দিতে এলে ছাড়বেন না। ও আপনার টাকায় আবার ঘুরিয়ে আপনাদের 5 বছর ধরে লুটেছে, ও হয়তো ওই টাকায় দিতে এসছে, টাকাটাও নিয়ে নেবেন। আর সকালবেলা এদিক ওদিক কোনো টাকা দরকার নেই, ইভিএম মেশিন আর আপনি থাকবেন। কোথায় দেবেন? খাম চিহ্নে চুপচাপ চুপচাপ একদম এই কথাটা হবে এলাকায় এলাকায়। আমরা দিচ্ছি জঙ্গিপুরে। আমাদের যে সার্ভে টিম আছে, সেই সার্ভে টিমকে আমাদের অন্যদের মতো অত বড় নয়। আমরা ঘুরে দেখেছি, এমনি শাহজাহান সাহেবের নামে 2 থেকে 2.5 লাখ এমনি ভোট উঠে যাবে, যেভাবে মানুষের পাশে তিনি সারাটা জীবন ছিলেন। তারপরে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষ আছে। আমরা দিচ্ছি, কোনো হতাশার জায়গা নেই। আমরা দিচ্ছি, শুধু আপনাদের কাজটা কি হবে, মানুষের কাছে পৌঁছে দেয়। গ্রামের অনেকে যান, অনেকে আমাদের সিম্বলটাকে নিয়ে অকিবহল নাই, তা বুঝিয়ে দিও ভাই। আজকে দুটো গুরুত্বপূর্ণ দিন আছে, আজকের দিনটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা, আমরা বাঙালি সমাজের মানুষ, আজকে কিন্তু 1 বৈশাখ, এই নতুন বাংলার বর্ষ শুরু হচ্ছে। প্রথম দিনই আমরা মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য, মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার জন্য আমরা রাজনীতির ময়দানে জঙ্গিপুর থেকে আমাদের রাজনৈতিক কার্যকলাপ শুরু করছি। এই বছর বাংলা নববর্ষের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার রুজি রুটি ন্যায্য পাক, এই কামনা করছি। সাথে সাথে সেই মহান ব্যক্তিকে আজকে স্মরণ করছি, যেই মহান ব্যক্তি 1891 সালে জন্মগ্রহণ করেছিলেন। যেই মহান ব্যক্তি পৃথিবীর কলম্বিয়া ইউনিভার্সিটির ডেটা অনুযায়ী 100 জন শ্রেষ্ঠ শিক্ষাবিদের মধ্যে একজন। যেই মহান ব্যক্তির জন্য আমরা সংবিধান পেয়েছি, যেই মহান ব্যক্তির জন্য এই বলছি এই বাক স্বাধীনতাটা ঠিকঠাক পাচ্ছি, যেই মহান ব্যক্তির প্রচেষ্টাতে আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মাথা তুলে চলতে পারছি। এসটি কে এসসি কে ওবিসি কে মাইনরিটি ভিন্ন কাস্টের যে হোক না কেন, অধিকারের কথা বলতে সচ্চর হচ্ছি। সেই মহান ব্যক্তি বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। সেই মহান ব্যক্তিকেও আজকে আমাদের এই মঞ্চ থেকে আমরা স্মরণ করছি। যেটা বলছিলাম, এখন তৃণমূল অনেক কথা অনেকে বলছে, আটকাতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। বন্ধুগণ যারা এসেছে, 42টা সিটের দিকে তৃণমূলের একটু লক্ষ্য করে দেখুন কিভাবে তারা মানুষকে বোকা বানিয়ে জিতিয়েছে, আমাদের ভোটটা নিয়ে জেতানোর চেষ্টা করছে। প্রথম কথা, 42-এর মধ্যে একাধিক সিটে দেখতে পাবেন যারা বিজেপি থেকে তৃণমূলে এসেছে, শুধুমাত্র পোশাকটা বদলে এসেছে, ভোট নেবে, ভোট নিয়ে আবার কোথায় যাবে, রিটার্ন করবে, শুধুমাত্র পোশাকটা বদল করে এসছে। সেই সমস্ত প্রার্থীগুলোকে আমরা কি ভোট দিয়ে জেতাবো? আমি এটা সারা রাজ্যের বিষয় বলছি। আচ্ছা, আপনাদের কি শুনতে কারো অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে না তো? আপনাদের একটু জানা দরকার। দেখুন, এসেছেন, আমি আশা করবো ভোট দেন, আশা করবো 10 জন করে আপনারা আরো মানুষকে কনভিন্স করান। কিন্তু আমি আপনাকে এই ভোট দিতে হবে, নাহলে তোর হাত কেটে নেবো, ভোট না দিলে তোর দোকান বন্ধ করে দেবো, এই কাজ আমি করতে পারবো না। আপনাদের উপরে সম্পূর্ণ আপনাদের এখতিয়ার। আমি কনভিন্স করবো, আমাকে যদি দেন সুযোগ, যেমন একা 293 এর উপরে ভারী পড়ছি, ঠিক যদি সুযোগ দেন আপনারা আমাদের শাহজাহান বিশ্বাস সাহেবকে 542-কে একাই হিলিয়ে দেবে একদিকে, আপনারা যদি সাথ দেন। যেটা বলছিলাম, একাধিক এমপি পদপ্রার্থী তৃণমূলের আছেন যারা বিজেপি থেকে এসছে। প্রকাশ্যে তারা তৃণমূল হলে কি হবে, মনের মধ্যে থেকে এখনো গেরুয়া ভাবটা কাটেনি,
গেরুয়া নিয়ে বসে আছে, ঠিক কুমড়োর মতো, ভেতরটা গেরুয়া বাইরেটা সবুজ। তো ওদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। দ্বিতীয় আসা যাক, ইডি, সিবিআই, আইটি, ইনকাম ট্যাক্স মিস কল মেরে রেখেছে, একবার করে ডেকে রেখে দিয়েছে। ওরাও দেখবেন অনেক কটা ভোটে দাঁড়িয়েছে। আপনি আমি তাদেরকে যদি দিই, অনেককে অন্যায় ভাবে অনেককে ডেকেছে, সারাদিন সারা রাত বাড়ি সার্চ করেছে, কিচ্ছু পায়নি। অনেকে ডিস্টার্ব করছে, অপদার্থ কেন্দ্রের সরকার অনেককে ডিস্টার্ব করেছে, কিন্তু আমরাও তো জানি কম বেশি কে কি করে বসে আছে। যাদেরকে মিস কল মেরে রেখেছে তাদেরকে তো ভোট দিয়ে আপনারা জেতান যদি, তারপরে কি হবে? এবার আসা যাক, একদম শেষে আসছি, মমতা ব্যানার্জি একটা দায়িত্ব নিয়ে যদি বলতে পারে কথা। এখন তো আমাদের নমিনেশন পর্ব শুরু হচ্ছে, আজ থেকে হয়েছে কাল থেকে, আগামী কাল থেকে শুরু হবে, নমিনেশন দেওয়া বাকি আছে। যদি তৃণমূলের কোনো নেতারা বড় বড় কথা বলে, শুধু এখানে নয় সারা রাজ্যের জন্য বার্তা আমি দিচ্ছি, আমি বিগত দিনে দিচ্ছি, মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বলতে পারবে 42টা যে সিট থাকে তার মধ্যে যারা জিতবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে? হ্যাঁ, আমি আপনাদের বলছি বলতে পারবে না। সাথে সাথে এটাও বলে রাখছি, এবার তো বিজেপির রেজাল্টের অবস্থা খুবই খারাপ হবে। যদি 2-10টা প্রয়োজন হয় বিজেপি সরকার গঠনের জন্য, সর্বপ্রথম আমাদের রাজ্য থেকে দিল্লিগামী ফ্লাইট মমতা ব্যানার্জি ধরে গিয়ে বিজেপিকে সহযোগিতা করবে। তাই আমাদের কাজ কি হবে? ও যা সহযোগিতার জায়গাতেই তাকে রাখবো না, ওকে নীল করতে হবে। বিজেপিকে তো নীল করতেই হবে, সাথে সাথে তৃণমূলকেও নীল করতে হবে। আর আপনাদের বলে যাই, মমতা ব্যানার্জি যদি চ্যালেঞ্জ করে আমার সাথে, আমি আইএসএফ এর চেয়ারম্যান হিসাবে আমি রাজ্য কমিটির সাথে 2-4 জনের সাথে কথা বলেছি, প্রস্তুত ওরা আছে যে বলুক মমতা ব্যানার্জি একটা 50 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে এই 42 জনের মধ্যে যে কজনই জিতবে একটাও দল চেঞ্জ করবে না, এইটা লিখে দিক। যদি তিনি লিখে দেয়, আমরা সবাই প্রার্থী তুলে দেবো, সবাই মমতা ব্যানার্জির হয়ে প্রচার করব। কেন প্রচার করছি না? ধান্দা তো বুঝতে পারছি, নাগপুরে তো সেটিং আছে, যাকেই জেতাবো সে বিজেপিকে সহযোগিতা করবে। আর একটা কথা, উনি তো যদি এখন লিখে দেয় ভালো কথা, কিন্তু শর্ত আমাদের দিক থেকে একটা থাকবে। কি শর্ত? যদি একজনও তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়, তাহলে সরকারটাকে, রাজ্য সরকার যেটা চলছে, মমতা ব্যানার্জি পদত্যাগ করে নতুন করে ভোটের জন্য ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ সরকারকে ভেঙে দিতে হবে। এই শর্ত সাথে থাকবে। বুঝতে পারছেন না কি বলছি? যদি সৎ সাহস থাকে এটা করুক, আর আমাদের সাথে চ্যালেঞ্জ করুক। আমাদের যে 17টা জায়গায় প্রার্থী দিয়েছি, যে জায়গায় প্রার্থী আপনারা ভোট দিয়ে জিতাবেন, যদি একটা চলে যায়, ওরা যে শর্ত দেবে সেই শর্তই আমি 10 টাকা কি 50 টাকা স্ট্যাম্প পেপারে লিখতে আমি প্রস্তুত আছি, সই করতে। সেই কনফিডেন্স আছে তো আমার কাছে, আমাদের কাছে আছে তো। কিন্তু মমতা ব্যানার্জির কনফিডেন্স নেই। তার কারণ পারিবারিক বিষয়ে আমি কোনো কথা বলিনি আর বলবো না, কিন্তু একটু জাস্ট মনে করিয়ে দিতে চাই, 2021 নির্বাচনের আগে ওনার পায়ে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেউ নাকি মেরে দিতে চেয়েছিল, হ্যান্ড করে দিতে চেয়েছিল। ওই কথা নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে ভোট চেয়েছিলেন, সিম্প্যাথি নিয়েছিলেন। দুঃখের বিষয়, এখনো পর্যন্ত 3 বছর হতে যাচ্ছে, কে ওনার পায়ে আক্রমণ করলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে কে আক্রমণ করলো, তার নামটা জানার আমাদের একবারও সৌভাগ্য হলো না। দ্বিতীয় কথা, কদিন আগে উনি নাকি ওনার কোন গাড়ি নাকি 200 স্পিডে একটা গাড়ি সামনে দিয়ে চলে আসছিল, ওই জন্য কপালে চোট লেগেছিল। ওটা নিয়ে অনেকে খিল্লি করেছে, শুধু আমি একটা কথা বলেছিলাম, টয়টা গাড়ি আমরাও কম বেশি চাপি, টয়টা গাড়ির বদনাম হয়ে যাবে যদি ওইরকম অ্যাক্সিডেন্ট হয়। সেখানে কি আছে? সেফটি কিট দিয়ে আছে, অটোমেটিক ওটা খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে টয়টা গাড়ির আসে না। যে গাড়িটা উনি টয়টার যে ব্র্যান্ডটা চেপেছিলেন, আমাদের পেছনেও দাঁড় করানো আছে এখানে। বুঝতে পারছেন? ওটা নিয়ে অনেক কথা বললেন, কিন্তু সর্বশেষ যেটা দেখেছি, সত্যি দেখে আমাকেও সত্যি আমার বিরোধী উনি হলেও কি হবে, আমার মনে সত্যি কষ্ট লেগেছিল এইটাতে, কপালে যে চোটটা। দুঃখের বিষয়, আমাদের বাড়িতে আমরা ভাই অত কি বলে ওনাদের মতো হাইফাই সোসাইটির নয়, গ্রামের মানুষ আমরা, দিন আনে দিন খাই। কিন্তু আমাদের বাড়ি কারো ছিঁড়ে গেলে, ফেটে গেলে, কেটে গেলে কি করি আমরা? আগে কাপড়, ন্যাকড়া হোক আর কাপড় দিয়ে আগে জড়িয়ে নিতে হয়, তারপর তো হসপিটালে নিয়ে যায়। দুঃখের বিষয়, বেডে শুয়েও তখনও ছবি তুলছে। বুঝতে পারছেন না? আরো একটু জায়গায়, আরো একটু ডিপে যেতে হবে।
যারা জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে, কদিন আগে মমতা ব্যানার্জির এক ভাইপো তো অনেক আছে, ভাইপোগুলো তো অর্ডার দিয়ে তৈরি, এক একটা ভাইপো অর্ডার দিয়ে তৈরি। তো এক ভাইপোর বিয়ে ছিল কোথায়, পাহাড়ে, দার্জিলিং এ, সেখানে 130 জন মতো ডাক্তার নিয়ে গেছিল, আপনারা জানেন, এটা নিয়ে সমালোচনা হয়েছিল। তাহলে মমতা ব্যানার্জির জেড প্লাস সিকিউরিটিতে ডক্টর থেকে আমরাও জানি, তাহলে মমতা ব্যানার্জির মাথায় চোট লাগলো, কপালে চোট লাগলো, তখন জেড প্লাস সিকিউরিটিতে কেন ডক্টর ওনাকে অন্তত ফার্স্ট এডটা করে হসপিটালে নিয়ে গেল না? এখানেও তাহলে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এবার আরো আসা যাক, মমতা ব্যানার্জি কিন্তু এই বিষয় নিয়ে দ্বিতীয়বার একবারের জন্য মুখ খুলেছে, কিভাবে পড়েছি, কেন পড়লাম, কি হলো না হলো। অনেকে বলছে ডাক্তারের ভাষায় পেছন দিক থেকে ধাক্কা দিলে এটা হয়। তাহলে উনি তার পরিবারের প্রতি সেই কনফিডেন্স নেই, ওখানে কে থাকবে ভাই? এখানে যদি আমার পেছনে কে ধাক্কা, এখন যদি আমার পেছনে ধাক্কাটা কে দেবে? আমার পিএসও কেউ আসুক না, আমাকে ধাক্কা দিতে বুঝিয়ে দেবে, ইনি বুঝতে পারছেন না? দিলে কে দেবে? যে ধাক্কা দিকে তার নাম ইনি জানবেন, বা তারকে কি করতে হয় ইনি করবেন, নাহলে ইনি দেবেন। আর খুব যদি ক্লোজ হয়, আমার বাড়ির মধ্যে যদি আমাকে ধাক্কা দেয়, আমার পিওসি কি আমার বাড়ির মধ্যে ঢোকে? বুঝতে পারছেন না? ওনার বাড়ির প্রতি ওনার কনফিডেন্স নাই, 42টার প্রতি ওনার কনফিডেন্স থাকবে তো? তাহলে আমরা কাকে ভোটটা দিচ্ছি একটু ভাবতে হবে। সেই জন্য আপনাদের বলবো, সময় স্বল্প, আমাকে আবার যেতে হবে করিমপুরে, তবে আপনাদের জঙ্গিপুরের লোকসভাতে আবার আমি আসবো আগামী দিনে। আমাদের জনাব শাহজাহান বিশ্বাস সাহেবের হয়ে প্রচারে আসবো, আবার আসবো, বিভিন্ন জায়গাতে আসবো, চেষ্টা করব ম্যাক্সিমাম আসার এখানে। তো আপনাদের কাছে অনুরোধ করছি, অনুরোধ এটাই যে আমরা 17 বার যাবে গিয়ে আমাদের কথা বলবে, তাকে পাঠাই, আর যদি সে কাজ না করে কি করবেন? আর ভোট চাইতে আপনাদের কাছে আমি আসবো না, তাকে যদি বরখাস্ত না করি আসবো না। এটাও বলে রাখছি আপনাদেরকে, এটাও আপনাদের বলে রাখছি, জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনাদের বলে রাখি। দুঃখ লাগে এটাই, শিল্পপতি মানুষ, ব্যবসায়ী মানুষ, মাস্টার মানুষ বৈধ পন্থায় ইনকাম করুক, কোনো আমাদের সমস্যা নাই। কি দেখছি, ভোটে দাঁড়ানোর আগে যে সম্পত্তি ছিল, 5 বছরের পরে তার সম্পত্তি আকাশে পৌঁছে গিয়েছে, রকেট গতিতে ছুটছে। আমরা আপনাদের জানিয়ে রেখে যাই, আমরা আমাদের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করছেন আমাদের রাজ্য কমিটিতে আমরা রাখছি, আপনারা ভোট দিয়ে জেতাবেন, আশা করছি জিতলো, সম্পত্তির হিসাব আমরা নেব। শাহজাহান সাহেব ব্যবসায়ী, ব্যবসা করে 1000 কোটি টাকা ইনকাম করুক, আমাদের কোনো অসুবিধা নাই, তার সোর্স অফ ইনকাম আমরা একটু জানতে চাইবো। ব্যবসা করেছে, সিএ আছে, আমাদের বুঝিয়ে দেবে। আর যদি দেখি, আমি শাহজাহান সাহেবকে দিয়ে বলি, যদি দেখি হিসাব বহির্ভূত ওরা সম্পত্তি হয়েছে, আমরাই তখন বলবো, সাহেব আপনাকে ভরসা করে আমরা মানুষের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি মানুষের কাজে বাদ দিয়ে আপনি আপনার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছেন, অর্থাৎ এই তুলছেন, আপনি এবার অব্যাহতি নেন। সেটা বলার ক্ষমতা আমরা রাখি, তৃণমূল রাখে না, সিপিএম রাখে না, কংগ্রেস রাখে না, বিজেপি তো রাখেই না। এটা দায়িত্ব নিয়ে বলছে আমরা। পারবে তৃণমূল বরঞ্চ অনুব্রত মণ্ডলকে, যার নামে অভিযোগ গরু পাচার, বালি চুরি, কয়লা চুরি, তাকে বীর বলে সম্বোধন করছে। তৃণমূল পারবে মনে হয়? যার নামে অভিযোগ, তাকে বলছে নাকি ওর সুগার বেড়ে গিয়েছে, তাহলে সাফাই গাইছে। আমরা নয়, আমরা মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, মানুষের জন্য রাজনীতি করে যাব। দায়িত্ব দিচ্ছি, যতক্ষণ স্বচ্ছতার সাথে কাজ করবে তাকে মাথায় তুলে রাখবো আমরা। যখন দেখবো সে দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের কথা ভাবছে, তার জায়গায় আমরা অন্যজনকে দেবো, তাকে সেখান থেকে অব্যাহতি দেবো। এটা কি তৃণমূল পারবে? কোনোদিন পারবে না। কারণ তারা যে কাটমানি খাচ্ছে, 25 আর 75, 100 টাকা কাটমানি তুললে 25 টাকাকে দিচ্ছে, আর 75 টাকা তো ঘাটে পাঠাচ্ছে। তারা কোন মুখ নিয়ে বলবে তুমি কেন দুর্নীতি করছো, বন্ধ করো? এরা বলতে পারবে না। শুনে আজ থেকে দায়িত্ব পালন করুন। আপনারা শুধুমাত্র ভোটার হিসাবে থাকলে হবে না, আপনাদেরকে কর্মী হিসাবে দায়িত্ব নিতে হবে। আশা করছি যারা এখানে এসেছেন, অনেক বাধাকে উপেক্ষা করে এসেছেন আপনারা, আপনাদেরকে কর্মীর দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে ছড়িয়ে যেতে হবে, এলাকা থেকে এলাকাতে চলে যেতে হবে। কম করে আমি দায়িত্ব নেন যে 10টা মানুষকে আমি কি করব, কনভিন্স করব, বুঝিয়ে
আগামী মাসের 7 তারিখে খামচির ভোট দেওয়ার জন্য বলবো। জাস্ট আমি একটা গল্প বলে ছেড়ে দেবো, তারপরে একটা পুলিশ বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আমাদের পুলিশ বন্ধুরা নাকি আমাদের ব্যানার পতাকা খুলে দিয়েছে, সেই উদ্দেশ্যে বলবো একটা কথা। গল্পটা হচ্ছে, আমি একবার জয়পুর এয়ারপোর্ট থেকে আজমির শরীফ যাচ্ছিলাম গাড়িতে, একাই ছিলাম। যেতে যেতে কথা বলছি, ড্রাইভারটাকে আমি আমার পরিচয় দিইনি, কিন্তু কথা বলতে বলতে বিজেপির যেভাবে রুজি রুটি আসার পরে রুজি রুটি কমে যাচ্ছে সেই নিয়ে খুব ক্ষোভ প্রকাশ করলো। আমি প্রথম ভাবলাম হয়তো এই মুসলিম হতে পারে নাকি, বিজেপির বিরুদ্ধে এত বলছে কেন। কিন্তু একটা কথা বলি, বিজেপি কিন্তু শুধু মুসলমানদের ক্ষতি করেনি, বিজেপি দেশবাসীর ক্ষতি করছে, বিজেপি দেশের ক্ষতি করছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। বিজেপিকে আটকানোর দায়িত্ব শুধুমাত্র মুসলমানের নয়, শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর নয়, মমতা ব্যানার্জিকেও দায়িত্ব নিতে হবে। আর মমতা ব্যানার্জি যদি খাল কেটে কুমির আনে, কি দায়িত্ব নেবে ভাই? জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বিজেপিকে আটকাতে হবে, দায়িত্ব নিতে হবে। প্রথমে আমি এটা ভাবছিলাম এত বলছে কেন। তারপরে বললাম, দাদা আপনার নাম কি, জিজ্ঞাসা করলাম। নাম বললো, একজন নন মুসলিম। তো অনেক কথা বললো। আমি বললাম, এত রাগ কেন আপনার বিজেপির ওপরে? আমার পরিচয় আমি দিইনি, এত রাগ কেন, এরকম ভাবে আমাকে বুঝাচ্ছেন কেন? বলছে দেখুন, একটা সময় ছিল আমরা সকাল, গাড়ি চালাচ্ছিলেন উনি, গাড়ি নিয়ে বাড়ি ফিরতাম, দিনে 3000 4000 টাকা ইনকাম করতাম। আর এখন সকাল 6টায় বার হচ্ছে, আর তখন আমাকে প্রায় নিয়ে যাচ্ছে যখন, তখন প্রায় 9:30 10টা বাজে। বলছে দেখুন, এখনো আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখন আমাদের 1500-এর কোটা পার করতে পারছি না। অর্থাৎ বিজেপি এসে রুজি রুটিকে শেষ করে দিয়েছে, কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। তো আমি বললাম, আপনি একা পরিবর্তন করে ফেলতে পারবেন? আমি জিজ্ঞাসা করলাম ওনাকে, আর আমাকে একা বলে লাভ কি? বলছে দেখুন, আমরা যে ভুলটা করেছি আমাদের পরের প্রজন্ম আমাদেরকে কোশ্চেন করবে। তা আমি দায়িত্ব নিয়ে যদি 10টা ভোট বিজেপির কমাতে পারি, আমার পরের প্রজন্মকে বলতে পারবো অন্তত আমার সর্বোচ্চ দিয়ে 10টা বিজেপির ভোটকে কাটিয়ে নন বিজেপিতে পাঠাতে দিচ্ছি। এটা আমার পরের প্রজন্ম আমাকে কোশ্চেন করলে অন্তত উত্তর দিতে পারবো। তাই গল্পটাকে সামনে, গল্প নেবে বাস্তবটাকে, সামনের ঘটনাটাকে দেখে আপনাদের বলবো, আপনারাও দায়িত্ব তুলে নিন। যেভাবে বিজেপির ভয় দেখে তৃণমূল বিজেপিকে আপনার বেডরুমের কাছে এনে হাজির করেছে, এখন সময় এসেছে আপনাদের দায়িত্ব নিয়ে 10টা হলো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করিয়ে পরের প্রজন্মকে বার্তা দিতে পারবেন যে দেখ, স্বাধীনতার 75 বছর পরেও মুর্শিদাবাদ জেলাতে এত মানুষ থাকার পরেও, আর মুর্শিদাবাদ জেলার ইতিহাসটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরেও তারা অন্য ছিল দেশে, নতুন করে তারা ইনক্লুড হওয়ার পরেও এই দেশের স্বাস্থ্য, এই রাজ্যের এবং এই মুর্শিদাবাদের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছিল, কোনো দাদা দিদির কথা ছিল না। শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, কোনো দাদা দিদির কথা ছিল না। আমরা 10টা ভোট হলো বিজেপি এবং আইএসএফ, বিজেপি এবং তৃণমূল থেকে মাইনাস করে আইএসএফ এর পক্ষে দিতে পেরেছি। এই লড়াইটুকু আমরা করেছি। এটা অন্তত পরের প্রজন্মকে বলতে পারবেন, কেউ কোশ্চেন করলে সেটা জবাব দিতে পারবেন। হবে তো ভাই? দায়িত্ব নেবেন তো? আপনার কর্মীর ভূমিকা পালন করবেন তো ভাই? আমাদের কর্মী সত্যি অভাব, আপনাদেরকে বুথ পাহারা দিতে হবে। আপনারা আজ থেকে কিন্তু শুধুমাত্র আমাদের ভোটার নয়, আপনারা আজ থেকে কি আইএসএফ এর কর্মী, বুথ পাহারা দিতে হবে, ভোট করাতে হবে। ঠিক একটা কর্মী যে ভূমিকা পালন করে সেটাই আপনাদের কাঁধে তুলে নিতে হবে। আপনারা যদি কাঁধে তুলে নেন, আগামী দিনে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষার মান উন্নয়ন আশা করছি হবে। এই জঙ্গিপুর সহ মুর্শিদাবাদে যে আওয়াজটা আইনসভার মধ্যে গিয়ে আমাদের শাহজাহান বিশ্বাস সাহেব করবেন। যেটা শেষ কথা পুলিশ বন্ধুদের উদ্দেশ্যে, পুলিশ আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। কিন্তু দুঃখের বিষয়, কিছু পুলিশ তৃণমূল কংগ্রেসের তামাকে আটো খেয়ে ফেলেছে। তারা কথায় কথায় এনওসি চাইছে, এনওসি অবশ্যই দেব। আমাদের নাকি পোস্টার অনেক খুলে দিয়েছে। হ্যাঁ, পুলিশের হাতে একটা এক্সট্রা ক্ষমতা আছে, ক্ষমতাটা যথাযথভাবে নিরপেক্ষতার সাথে ব্যবহার করুক। অন্যথায় যে প্রশাসনের কারো অঙ্গুলি হেলনে খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথম কথা, ব্যানার পোস্টার খুলে কি লাভ হবে না। আইএসএফ কে যারা মনে গিতে নিয়েছে, ব্যানার পোস্টার না থাকলে ইভিএম মেশিনের সামনে থাকলে সেখানেই দেবে। কিন্তু যারা অতি উৎসাহী হয়ে এই কাজটা করছেন, সবাই নয় কিন্তু, সব পুলিশের সাথে আমার লড়াই নেই ভাই, তাদেরকে বলতে স্যালুট করি, তাদেরকে সহযোগিতা করি। পুলিশের ডিএ বাড়ানোর জন্য লড়াই আমরা করছি বিধানসভার মধ্যে। আর ডিএ বাড়ানোর কথা বলেছি, যে মঞ্চ থেকে ডিএ বাড়ানোর আন্দোলন চলছে সেই মঞ্চে আমাকে ধাক্কা মেরেছিল, দেখেছিলেন তো?
তো তার পুলিশ বন্ধুদের জন্য আমরা লড়াই করব, কিন্তু যে পুলিশের বন্ধু তৃণমূলের বায়াস্ট হয়ে যায়, যদি কেউ যায়, এটুকু মনে রাখতে শুধু তাদের উদ্দেশ্যে বলবো, সরকার আজ আছে কাল নাও থাকতে পারে। আপনার ওই ব্র্যান্ডেড ভাইপো, বুঝে নেবেন কে কার কথা বলছি, ব্র্যান্ডেড ভাইপো আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রী হবে বা পদপ্রার্থী হবে না মুখ্যমন্ত্রীর, কেউ দায়িত্ব নিয়ে বলতে পারে না। ভাই সরকারটা আগামীকাল থাকবে কি থাকবে না, কারণ টপ টু বটম যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, যে কোনো সময় সরকার ভেঙে পড়বে, তখন কিন্তু অন্য সরকারের হাতে আপনার সবসময় সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধুদের কাছেও আশা করব আপনাদের মাইনেটা কালীঘাট থেকেও দেওয়া হয় না বা এই কেটলি বাড়ি থেকেও দেওয়া হয় না, আপনাদের মাইনেটা আমাদের মেহনতের টাকা থেকে দেওয়া হয়। আপনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করব এবং জনগণ আপনাদেরকে সব সময় সহযোগিতা করবে, এই কামনা করে